স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। একটা রাজনৈতিক পরিবর্তন গেল, এটার কারণে অলরেডি আমরা কিন্তু খানিকটা পিছিয়ে পড়েছি। এক মাস হয়ে গিয়েছে, এখনো আমরা কিছু জানতে পারিনি সিলেবাসটুকু কতটুকু পরিমার্জন হবে। বইটা যদি মার্কেটে আরো দ্রুত ডেলিভার করা হয় সেক্ষেত্রে আমাদের অ্যাডমিশন এবং পড়াশোনার ক্ষেত্রে আরো অনেক হেল্প হয়। কিছু ক্ষতি হচ্ছে, এটা আমাদের মেনে নিয়েই আসলে দ্রুত করতে হচ্ছে। যত দেরি করবেন একদিকে ছাত্ররা বই কিনে প্রতারিত হবে এবং পুরানা পাঠ্যসূচি চলে যাবে। যে পাণ্ডুলিপিগুলো সামান্য কিছু পরিবর্তন, সংযোজন, বিয়োজন হবে, এটা খুব শীঘ্রই আমরা এটা প্রস্তুত হয়ে যাবে। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হলেও প্রস্তুত হয়নি পরিমার্জিত বই। মুদ্রণে দেরি হলে নকল বই বাজারে ছড়িয়ে পড়বার শঙ্কা রয়েছে। যদিও দ্রুতই শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার আশ্বাস এনসিটিবির, সান্ধ্যবাজারে এ নিয়ে রয়েছে বিস্তারিত। এই শাহজাহান খানের বিরুদ্ধে 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আলোচিত শ্রমিক নেতা শাহজাহান খানকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীতে কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় শাহজাহান খানকে। এ নিয়েও সবশেষ খবর রয়েছে সান্ধ্যবাজারে। তবে শুরুতেই উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তক মুদ্রণ প্রসঙ্গ। মুক্তি, আমরা শুরুতে আসলে যে আলোচনাটি শুরু করেছিলাম যে 2024-25 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে আসলে ভর্তি হয়েছে তাদের শিক্ষাক্রমের ইতিমধ্যে 1.5 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাস তারা এখনো পর্যন্ত হাতে পাননি। এবং এর কারণ হচ্ছে যে মাধ্যমিকের পাশাপাশি যেহেতু উচ্চ মাধ্যমিকের যে শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক সেটি পরিমার্জনের কাজ চলছে। এবং এই পরিমার্জিত বই মুদ্রণে যেতে দেরি হলে আগের বইগুলোই আসলে নকল করে বাজারে ছড়িয়ে পড়ার একটা শঙ্কা করছেন মুদ্রণ ব্যবসায়ীরা। তবে একাদশ দ্বাদশের আসলে কোন বই কতটা সংযোজন বিয়োজন হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তরে জানাবেন সহকর্মী ফরহাদ বিন নূর। পরিমার্জন সংস্করণ হচ্ছে একাদশ দ্বাদশের পাঠ্য বইও। প্রায় 1 মাস আগে 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হলেও এখনও পরিমার্জিত নতুন বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। তবু কলেজে আসা যাওয়া চলে, ক্লাস। কিন্তু এখনও পুরো সিলেবাস হাতে না পাওয়ায় অনেকটা দ্বিধায় শিক্ষার্থীরা। একটা রাজনৈতিক পরিবর্তন গেল, এটার কারণে অলরেডি আমরা কিন্তু খানিকটা পিছিয়ে পড়েছি। এক মাস হয়ে গিয়েছে আমাদের ক্লাসটি শুরু হয়েছে, এখনো আমরা কিছু জানতে পারিনি আমাদের সিলেবাসটুকু কতটুকু পরিমার্জন হবে বা সংযোজন বা বিয়োজন হবে। বইটা যদি মার্কেটে আরো দ্রুত ডেলিভার করা হয় সেক্ষেত্রে আমাদের অ্যাডমিশন এবং পড়াশোনার ক্ষেত্রে আরো অনেক হেল্প হয়। বাজারে বিভিন্ন নকল বই বের হচ্ছে আমাদের 24-25 শিক্ষাবর্ষের, এটা আমাদের জন্য অনেক বিভ্রান্তিকর। একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের পরিমার্জনের কাজ কতটুকু হলো, কী ধরনের পরিমার্জন চলছে, আর চূড়ান্ত পাণ্ডুলিপি কবে যাবে মুদ্রণে, জানবো তারই আদ্যোপান্ত। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলো বাদে বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই 3টি বিষয়ের 4টি পাঠ্য বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত হয়ে থাকে। সবশেষ 2014 সাল থেকে বাংলা সাহিত্য পাঠ ও সহজ পাঠ, 2015 সাল থেকে ইংলিশ ফর টুডে এবং 2021 সালে প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এখনও শিক্ষার্থীদের পাঠ্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর উদ্যোগ নেয় পরিমার্জনের। বাংলা বইয়ের কাজ শেষ হলেও বাকি এখনও ইংরেজি ও আইসিটি। বিগত দিনে পাঠ্য বই প্রণয়নের ক্ষেত্রে লেখকের লেখার মানকে গুরুত্ব না দিয়ে লেখকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিহাস নিয়েও দলীয় রাজনীতিকরণও কম হয়নি। পরিমার্জনের কাজে যুক্ত এদের অন্যতম রাখাল রাহা। তিনি বলছেন, অল্প সময়ের মধ্যে বিভিন্ন অসঙ্গতির পরিমার্জন করা হচ্ছে। কিছু ক্ষতি হচ্ছে, এটা আমাদের
মেনে নিয়েই আসলে দ্রুত করতে হচ্ছে। ইংরেজি টিম খুব দ্রুত ইংরেজি বইটাও পরিমার্জনের কাজ মানে শেষ করবে বলে আমরা প্রত্যাশা করি। আইসিটি বিষয়েও আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং এটাও খুব দ্রুত আমরা সিদ্ধান্তটা জানাতে পারবো। এদিকে বইয়ের পরিমার্জন ও সংস্করণের কাজ চলমান থাকায় বই মুদ্রণে যেতেও বিলম্ব হচ্ছে। তবে বেশি দেরি হলে পুরনো বই নকল করে বাজারে সরবরাহ হলে শিক্ষার্থীরা প্রতারিত হবার শঙ্কা করছেন মুদ্রণ ব্যবসায়ীরা। যত দেরি করবেন একদিকে ছাত্ররা বই কিনে প্রতারিত হবে এবং পুরানা পাঠ্যসূচি চলে যাবে। এই দুইবার এই হাত থেকে বাঁচাবার জন্য যত দ্রুত সম্ভব পাণ্ডুলিপি তৈরি করা উচিত। তবে এনসিটিবি বলছে দুর্ভাবনার কোনো কারণ নেই। এ মাসের মাঝামাঝিতেই চূড়ান্ত পাণ্ডুলিপি মুদ্রণের জন্য পাঠানো হবে। যে পাণ্ডুলিপিগুলো সামান্য কিছু পরিবর্তন, সংযোজন, বিয়োজন হবে, এটা খুব শীঘ্রই আমরা এটা প্রস্তুত হয়ে যাবে। অর্ধেকটা কাজ প্রায় হয়ে গেছে, আর কিছু বাকি রয়ে গেছে, কয়েকটা বিষয় বাকি রয়ে গেছে। সেগুলো হলেই আমরা অতি শীঘ্রই আমরা এগুলো প্রেসে দিয়ে দিব। এছাড়া ব্যবসায়ীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যে বইগুলো নিজের মতো করে বাজারজাত করেন তাতেও সংশোধন আনা হবে বলে জানিয়েছে এনসিটিবি। যারা স্বাধীনভাবে আমাদের অনুমোদিত পাণ্ডুলিপি নিয়ে তারা বই প্রণয়ন করে, সেখানেও কিছু কিছু সংশোধন থাকবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কিশোর মোতালেব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকেলে ঢাকার সিএমএম আদালত এই আদেশ দেন। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। 2018 সালে এক সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যু নিয়ে অযাচিত প্রতিক্রিয়া জানিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সেই মন্তব্যের বিরোধিতা দিয়ে সড়কে নৈরাজ্য দূরীকরণের জন্য নিরাপদ সড়ক আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীসহ সারা দেশে। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডে সংবাদ মাধ্যমে সংবাদের শিরোনাম হন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। সর্বশেষ গত মাসে দুর্নীতি দমন কমিশন দুদক শাহজাহান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। প্লট বরাদ্দে অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2014 সালে মাদারীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খানকে তলব করেছিল দুদক। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকটি হত্যা মামলায় নাম আসে শাহজাহান খানের, আর তারই একটি কিশোর মোতালেব হত্যা মামলায় বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শাহজাহান খানকে। এ সময় 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মাহবুব আহমেদের আদালত। এই শাহজাহান খানের বিরুদ্ধে 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহতের যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়, কিন্তু মাননীয় আদালত সেই বিষয় বিবেচনায় মাত্র 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছিলেন। শাহজাহান খানের বিরুদ্ধে করা ধানমন্ডি থানার এই হত্যা মামলায় শেখ হাসিনা সহ 166 জনকে আসামি করা হয়েছে। আসিফ ইকবাল, এখন, ঢাকা। ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করেছে ইনকিলাব মঞ্চ। লং মার্চ থেকে আন্তঃসীমান্ত নদীতে ভারতের নির্মিত বাঁধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন লং মার্চে অংশগ্রহণকারীরা। অবিলম্বে বাঁধ ভেঙে দিয়ে উভয় দেশের স্বার্থ রক্ষা করে পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি জানান তারা। পাশাপাশি 5 দফা দাবি উত্থাপন করে ইনকিলাব মঞ্চ। সাইদ আরাফাত জানাচ্ছেন বিস্তারিত। কপালে বাঁধা লাল সবুজের বিজয় নিশান, হাতে জাতীয় পতাকা, প্রতিবাদী প্ল্যাকার্ড। সারি সারি ট্রাকে করে ছাত্র জনতার লং মার্চের গন্তব্য ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগ থেকে শুরু করে যাত্রাবাড়ী ও কুমিল্লার চান্দিনায় পথসভা করেন লং মার্চে অংশগ্রহণকারীরা। আন্তঃসীমান্ত নদীতে ভারতের বাঁধ দেয়া
আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেন মঞ্চের সদস্যরা। বলেন, অবৈধ বাঁধের কারণে বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যা আর ফসলের মৌসুমে খরার কবলে পড়ছে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে যেভাবে প্রত্যেকটা নদীতে তারা অবৈধভাবে বাঁধ দিয়েছে এবং ব্যর্থ যৌথ নদী কমিশন করেছে তৎকালীন বাংলাদেশ সরকারকে নিয়ে, যেটার কোনো কার্যকর প্রতিফলন আমরা দেখি নাই। বাংলাদেশের যে চলমান বন্যা, এই বন্যা পরিস্থিতি যাতে আর কখনো না হয় সেজন্য আমরা আন্তর্জাতিক মিডিয়াকে দেখানোর জন্য আজকে আমরা ফেনীর সেই ডম্বুর বাঁধে যাচ্ছি লং মার্চ করে। যুগের পর যুগ বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলার দাবি জানান তারা। যেহেতু এটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত এবং রাষ্ট্রীয় পর্যায়ে নাগরিক হিসেবে আমাদের দায় হচ্ছে রাষ্ট্রকে এই ব্যাপারে সতেজ করা এবং তাদেরকে প্রেশার ক্রিয়েট করা। বিকেলে কুমিল্লার টাউন হলে সার্বভৌম সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। এতে বক্তব্য রাখেন নানা শ্রেণী পেশার মানুষ। ভারতের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্মাণ করা বাঁধ ভেঙে দেওয়ার দাবি জানান বক্তারা। কনভেনশনে বাংলাদেশ এবং ইন্ডিয়া কেউই এখন পর্যন্ত স্বাক্ষর করে নাই। সো আমরা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি 1997 সালে যে কনভেনশনটা হয়েছে সেখানে যেন স্বাক্ষর করে। লং মার্চ থেকে ভারতের সব অবৈধ বাঁধ উচ্ছেদ, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ আন্তঃসীমান্ত নদীর অববাহিকা ভিত্তিক ন্যায্য পানি বন্টন সহ 5 দফা দাবি তুলে ধরা হয়। আন্তঃসীমান্ত যত নদী আছে, যেই নদীর মালিক ভারত, বাংলাদেশ, চীন অনেকেই আছে। আন্তর্জাতিক কোন আইনে কোন একক দেশ আন্তঃসীমান্ত নদীতে, আন্তর্জাতিক নদীতে একা বাঁধ নির্মাণ করতে পারে না। সরকারকে বলতে চাই, ভারতের সমস্ত অবৈধ বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতি সত্বর জাতিসংঘ এবং সমস্ত আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমাবেশ শেষে ডুম্বুর অভিমুখে পদযাত্রার মাধ্যমে শেষ হয় লং মার্চ। সাজিদ আরাফাত, এখন, কুমিল্লা। দিনের আলো ফুটতে না ফুটতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একই পরিবারের 3 জন সহ প্রাণ গেল 4 জনের। কুমিল্লার 14 গ্রামের বাতিশায় স্টারলাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে ঝরে যায় 4টি তাজা প্রাণ। গুরুতর আহত হয় আরও 5 জন। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পলাতক রয়েছে বাস চালক। দোষীদের শাস্তির দাবি নিহতের স্বজনদের। মাসুদ আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মোহাম্মদ মামুন ফেনীর লস্করহাট গ্রামের সন্তান। ঢাকায় রয়েছে হাসপাতালের ব্যবসা। বন্যা দুর্গত গ্রামবাসীকে ত্রাণ সহায়তা দিতে 3 দিন আগে এলাকায় আসেন। শুক্রবার স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামের বাতিশা নামক স্থানে মামুনের বহনকারী মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় স্টারলাইন পরিবহনের বাস। দুমড়ে মুচড়ে যায় 9 আরোহী বোঝাই মাইক্রোবাসটি। এ সময় মামুনের সঙ্গে প্রাণ হারায় 5 মাসের ছেলে সাইফান ও শাশুড়ি সাজেদা খাতুন। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চালক আলাউদ্দিন। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মামুনের স্ত্রী, 3 মেয়ে ও ভাই। তারা চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। যাবার পথে 14 গ্রাম আইসিআর এই স্টার লাইনে যে আর মাইক্রোবাসের মারা দিছে, মারা দেওয়ার পিছে থেকে মারি দিছে। মারা দেওয়ার পরে ভাই মারা গেছে। আমার ভাই মামুন মারা গেছে, তার ছেলে মারা গেছে, তার শাশুড়ি মারা গেছে, তারপরে ড্রাইভার ভাই মারা গেছে। মোট 4 জন মারা গেছে। তার ওয়াইফ আছে, ওয়াইফের অবস্থা, তার ভাড়া আছে, ওদের অবস্থা ভালো না, ওদের অবস্থা সিরিয়াস। দুর্ঘটনার পর স্টারলাইন পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনায় নিহতের স্বজনদের করা মামলা তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনার কথা বলছে হাইওয়ে পুলিশ। ঘটনাস্থলে 3 জন মারা যায় আর বাচ্চাটাকে হসপিটালে নেওয়ার পরে মারা যায় এবং আরও 2 জন এখন পর্যন্ত গুরুতর আহত আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাড়িগুলো বর্তমানে আমাদের থানা হেফাজতে আছে আর মামলার প্রক্রিয়া চলমান। বাস যাত্রীদের দাবি চালকের ঘুমেই কেড়ে নিল তাজা এই 4 প্রাণ। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি স্বজনদের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। আন্তঃবাজারের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্ত বাজার। চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে কলম্বো যাওয়ার পথে মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে গেছে HR ফারাহ নামে একটি জাহাজের। মেরামতের জন্য জাহাজটি ফিরে আসছে চট্টগ্রাম বন্দরে। এতে জাহাজে থাকা রপ্তানি পণ্যের গন্তব্য নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত চট্টগ্রাম বন্দর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হোসাইন জিয়াদ। নিশ্চয় রপ্তানি পণ্য নিয়ে একটি বড় শঙ্কা তৈরি হলো, কারণ এত বিপুল পরিমাণ রপ্তানি পণ্য যেটি 8 সেপ্টেম্বর কলম্বো বন্দরে পৌঁছানোর কথা, সেটি এখন আর পৌঁছানো নিশ্চয় সম্ভব হবে না, কারণ জাহাজটি চট্টগ্রাম বন্দরের দিকে আবারও ফেরত আসছে। তো সেক্ষেত্রে এই রপ্তানি পণ্যগুলোর আগামীতে কি হবে সেটি আসলে একটি বড় উদ্বেগ তৈরি করলো বা অনিশ্চয়তা তৈরি করলো। যতটুকু বন্দর সূত্রে জানতে পেরেছি যে গত 3 সেপ্টেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে কলম্বো বন্দরের উদ্দেশ্যে রওনা দেয় শ্রীলঙ্কার, এবং যেটি 8 সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পৌঁছানোর কথা, কিন্তু মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে যায় এবং সেটি মূল ইঞ্জিন অর্থাৎ প্রধান ইঞ্জিন জাহাজটির, একটি জাহাজে সচরাচর একাধিক ইঞ্জিন থাকে, মূল ইঞ্জিনটি বিকল হওয়ার কারণে বা যেটি মূল ইঞ্জিনে কোনো সমস্যা হওয়ার কারণে সেটিকে আবার চট্টগ্রাম বন্দরে ফেরত আনা হচ্ছে এবং দ্রুত সেটি ডকইয়ার্ডে মেরামতের জন্য পাঠানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জাহাজের যিনি প্রতিনিধি সংস্থা তারা জানিয়েছেন। রপ্তানিকারকরা আসলে যথাসময়ে যদি পণ্যটি তার ক্রেতার হাতে তুলে দিতে না পারেন সেই ক্ষেত্রে ক্রেতারা নাখোশ হন কিংবা পরে নিতে অপারগতা প্রকাশ করেন এবং যথাসময়ে পণ্য তুলে দিতে না পারলে অনেক সময় দর কমিয়ে দেন। ফলে এই পণ্যগুলো আবার ফেরত আসার পর কিভাবে অন্যান্য জাহাজে করে কিভাবে কতদিনে ফেরত পাঠানো হবে বা জাহাজটি কতদিনে ঠিক হবে সেই বিষয়টি নিয়ে এখনও ঠিকঠাকভাবে জানা যায়নি। তো এই ছিল আমার কাছে জাহাজটি নিয়ে সবশেষ। 6 মাসের ব্যবধানে আকাশপথে সবজি ও ফলমূল রপ্তানিতে বিভিন্ন উড়োজাহাজের ভাড়া বেড়েছে 2 থেকে 3 গুণ, অথচ এ সময় বাড়েনি জ্বালানি বা পরিচালন ব্যয়। দফায় দফায় ভাড়া বৃদ্ধি, উড়োজাহাজে জায়গা স্বল্পতা সহ নানা সংকটে কৃষি পণ্য রপ্তানির বাজার হাতছাড়া হয়ে চলে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশে। এতে গত 5 বছরে সবজি ও ফলমূল রপ্তানি কমেছে অর্ধেকেরও বেশি। রপ্তানিকারকদের অভিযোগ, এভাবে চলতে থাকলে একসময় রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যদিও বাংলাদেশ এয়ারলাইন্সের দাবি, কার্গো পরিবহনের ভাড়া ও বাজার নিয়ন্ত্রণ করছে বিদেশি এয়ারলাইন্স। হাজিরা শিউলি জানাবেন বিস্তারিত। সবজি ও ফলমূল পচনশীল পণ্য হওয়ায় সাধারণত আকাশপথেই রপ্তানি করা হয়, কিন্তু ফ্লাইটের সংখ্যা কম হওয়ায় বাংলাদেশ এয়ারলাইন্সে পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না, ফলে নির্ভর করতে হয় বিদেশি এয়ারলাইন্সের উপর। সাম্প্রতিক সময়ে উড়োজাহাজে কৃষি পণ্য পরিবহনের ভাড়া বাড়ায় চরম সংকটে পড়েছেন রপ্তানিকারকরা। তাদের অভিযোগ, 6 মাসে কয়েক দফায় ভাড়া বেড়ে 2 গুণ থেকে 3 গুণ হয়েছে। বেশি বেড়েছে ইউরোপ ও কানাডা রুটে। এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত ও নেপালে বিমান ভাড়া অনেক কম হওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। ঢাকা লন্ডন রুটে ফেব্রুয়ারিতে ভাড়া ছিল কেজিতে $1.5 থেকে $2, যা বেড়ে বর্তমানে $4.10 হয়েছে। একইভাবে কানাডায় সবজি পরিবহনে প্রতি কেজিতে 333 টাকা ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 625 টাকায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যেও প্রতি কেজিতে ভাড়া বেড়েছে 80 থেকে 125 টাকা। ফলে বিদেশি ক্রেতার চাহিদা ও শর্ত অনুযায়ী সবজি রপ্তানি করতে না পারায় রপ্তানির বাজার হাতছাড়া হয়ে চলে যাচ্ছে ভারত, থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনাম সহ প্রতিদ্বন্দ্বী দেশে। বিমানের কোনো অপারেটিং কস্ট কিন্তু বাড়ে নাই, আন্তর্জাতিক বাজারে ফুয়েলের দামও বাড়ে নাই, লোকালি কোনো কষ্ট কোনো খরচও বিমানের কিন্তু বাড়ে নাই। তাইলে কেন 300, 250, 200% ভাড়া বিমান বৃদ্ধি করে? রপ্তানিকারকদের অভিযোগ, বুকিং নিলেও জায়গার স্বল্পতায় অনেক সময় নির্ধারিত ফ্লাইটে সবজির চালান নেয় না এয়ারলাইন্সগুলো। এক্ষেত্রে ফ্লাইট ধরতে না পারলে নষ্ট হয় সবজির গুণগত মান, এতে দাম কমিয়ে দেন ক্রেতারা। 2017-18 সালে বাংলাদেশ থেকে $182 মিলিয়ন সবজি রপ্তানি হলেও 2023-24 অর্থ বছরে সবজি ও ফলমূল রপ্তানি হয়েছে মাত্র $75 মিলিয়ন, অর্থাৎ 5 বছরের ব্যবধানে রপ্তানি কমে 1/3 নেমে এসেছে। আর ফ্লাইট কম হওয়ায় চট্টগ্রামের রপ্তানিকারকদের ছুটতে হচ্ছে রাজধানীতে। এ কারণে লোকসানে পড়তে হচ্ছে রপ্তানিকারকদের। যেখানে আগে 18 টন 19 টন সবজি যাইতো পার ডে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে, সেখানে এখন 2 টন 1 টন 2 টন করে সবজি যাচ্ছে মাত্র।
এয়ারলাইন্সগুলো সিজনের টাইমে হঠাৎ করে আমাদের এত স্পিডে বাড়ায় 30% থেকে 40% এখন বাড়ায় দিছে। বিমান ভাড়া এত পরিমাণে বেশি যে এই ভাড়া দিয়ে আমি একটা প্রোডাক্ট সে ধরনের তরকারি করি, লাউ কিংবা পটল হোয়াটএভার এই ধরনের তরকারিগুলো তো আমরা এক্সপোর্ট করতেছি। এটা পাঠানোর পরে যদি আমার পড়তাটাই না পড়ে তাহলে আমি কীভাবে করবো? উল্টা যদি গায়ে উঠে যায় এটা তো আমার পক্ষে সম্ভব না। বিমানের কার্গো স্পেস বরাদ্দেও বৈষম্যের অভিযোগ করে রফতানিকারকরা বলছেন, সবজি পরিবহনে বিমানের আয় বেশি হলেও তৈরি পোশাককে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কাঁচা শাকসবজি ফলমূল কিন্তু বাইসিতে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। এটা হলো পরিবহন, আকাশপথ ছাড়া ওটার কোনো ভিন্ন পথে যাওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে স্পেসের স্বল্পতা আমাদের, কারণ গার্মেন্টসকে বেশি বরাদ্দ দেওয়ার কারণে সবজির বরাদ্দ অটোমেটিকই কমে যাচ্ছে। তবে বিমানের ভাড়া অনেক কম দাবি করে বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা বলেন, প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা অনুযায়ী ভাড়া নির্ধারিত হয় এবং বিদেশি এয়ারলাইন্সগুলোই এ ভাড়া নিয়ন্ত্রণ করছে। মার্কেট লিড করতেছে হচ্ছে গিয়ে বিদেশি এয়ারলাইন্সটা, তাদের সাথে সঙ্গতি রেখে আমাকে তো একটু বাড়াতে হবে। আর এখন তো হচ্ছে গিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড জিনিসপত্রের দাম বাড়ছে, জানেন তো যুদ্ধ অবস্থা, তো সেই কারণে হয়তো ওরা বাড়াইছে, তাদের সাথে আমাদের রেখে তাও মানে ওদের চেয়ে আমরা নিচে আসছি। 40টিরও বেশি দেশে বাংলাদেশ সবজি ও ফলমূল রফতানি করে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় 90 লাখ প্রবাসী বাঙালি দেশীয় সবজির বড় ক্রেতা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। দেশে ডেঙ্গু সংক্রমণ জুলাই মাসের তুলনায় আগস্টে দ্বিগুণের বেশি বেড়েছে। অন্যদিকে এবার মৃত্যুহার এখন পর্যন্ত গত বছরের চেয়ে বেশ খানিকটা বেশি। সংক্রমণ ও মৃত্যু কম হলেও আবহাওয়ার গতি প্রকৃতি, বিশেষ করে বর্ষা পরবর্তী প্রবল বৃষ্টি ডেঙ্গুর জন্য উপযোগী পরিবেশ তৈরির শঙ্কা রয়েছে। দেলোয়ার দোলন জানাবেন বিস্তারিত। আশুলিয়ার কান্দাইল এলাকার বাসিন্দা মোমিন নিজে ডেঙ্গু জ্বর সেরে উঠতেই গ্রাম থেকে বেড়াতে আসা মা আমেনা বেগমও জ্বর নিয়ে ভর্তি হয়েছেন মহাখালী ডেডিকেটেড হাসপাতালে। অল্প সময়ে 6 সদস্যর পরিবারের 3 জনই ডেঙ্গুতে আক্রান্ত। আমার জানা মতো আমার অনেক রুগী এদিকে আসে, যাক আমি যে একটা রুগী অসুস্থ ছিলাম, আমি অনেকটু ভালো আছি আল্লাহ দিলে। আমার আম্মাকে নিয়ে আসছি। জ্বর হইতে গিয়ে হইলো পাতলা পায়খানা, হইলো বমি, কান্না ভর্তি করাইলে গেলে। হাসপাতালটিতে সব মিলিয়ে 100 জন রোগী ভর্তি রয়েছেন, যাদের একটি বড় অংশ ডেঙ্গুতে আক্রান্ত। এসেছেন দেশের বিভিন্ন জেলাসহ ঢাকার বাড্ডা, রামপুরা থেকে। মাটিকাটা ক্যান্টনমেন্ট আমি আজকে 3 মাস ধরে আছি, কিন্তু এখানে মশা মারার কোনো উদ্যোগ আমি এখন পর্যন্ত দেখিনি। ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে আসা এসব রোগীদের অভিযোগ, এলাকায় কমেছে ফগিং সহ কীটনাশক প্রয়োগ, যে কারণে বাড়ছে মশার প্রাদুর্ভাব। সিটি কর্পোরেশন কেউ জানে আমাদের ওখানে এখন অনেক লোকজন আক্রান্ত হয়ে গেছে ডেঙ্গুতে। আমরা অন্য এলাকায় থাকতাম, এখানে মশার ওষুধ দিত, কিন্তু এই এলাকায় এসে দেখি যে দেয় না। অন্যদিকে আক্রান্ত রোগীদের অধিকাংশের উপসর্গ একই, অতিরিক্ত জ্বর, মাথা ব্যথা, বমি নিয়ে ভর্তি হয়েছেন কেউ কেউ। নাপা খায় 4-5 ঘন্টার মতো থাকে না, তারপর প্রায় মনে হচ্ছে 102-4 মতো এমন শরীরে জ্বর থাকতো। খিচুনি দিয়ে জ্বর আসতে পরে আলসামিতে গেছি, ডেঙ্গু পরীক্ষা দিছে, পরীক্ষা করছি। 28 তারিখে রাত্রে এসে এখানে ভর্তি হয়েছি আইসিইউতে। আমার হাত পা ব্যথা ছিল আর প্রচণ্ড বমি, জ্বর। এই হাসপাতালটিতে ডেঙ্গু চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা পেয়ে জানিয়েছেন সন্তুষ্টির কথা। ডাক্তার এবং কি নার্স ওনার আমাদের সাথে অনেক ভালো ব্যবহার। আমার মেয়েকে সবসময় যে বলতেছি না, ও খাওয়ার রুচি ছিলই না, এখানে আসার পর যেটাই বলতেছে এরা ঠিকঠাক মতো আমরা সেবা পাইতেছি। দেশে ডেঙ্গু সংক্রমণ জুলাই মাসের তুলনায় আগস্টে দ্বিগুণের বেশি বেড়েছে, মৃত্যু বেড়েছে দ্বিগুণেরও বেশি। অন্যদিকে এবার মৃত্যুহার এখন পর্যন্ত গত বছরের চেয়ে খানিকটা বেশি। গত বছরের তুলনায় অবশ্যই কম, কিন্তু এবছরের তুলনায় জুন জুলাই যে সময়টা আমরা অনেক বেশি ডেঙ্গু রোগী এক্সপেক্ট করেছিলাম, অথবা অগাস্টেও, সেই তুলনায় এখন একটু বেশি। লক্ষণ দেখা মাত্রই পরীক্ষার আওতায় আসার পরামর্শ এ বিশেষজ্ঞ চিকিৎসকের। শুধুমাত্র প্যারাসিটামল, যেটাকে আমরা ওভার দ্য কাউন্টার ড্রাগ বলি, সেইটা খাবেন, যেটা জ্বর কমাবে, সেটা কিন্তু রোগ নিরাময় করবে না। সেই রোগ কি সেটা জেনে নিতে হবে, জেনে নিয়ে বুঝে তারপরে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবেন।
বাংলাদেশে 2022 সালের অভিজ্ঞতা হলো ওই বছর সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল অক্টোবর মাসে। এবার এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যু কম হলেও আবহাওয়ার গতি প্রকৃতি, বিশেষ করে বর্ষা পরবর্তী প্রবল বৃষ্টি ডেঙ্গুর অসমী সংকেত দিচ্ছে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তেলোয়ার দোলন, এখন, ঢাকা। সান্ধ্য বাজারে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি। বেশি কিছুক্ষণের মধ্যে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্য বাজার। বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছে গণফোরাম, ন্যাপ ভাসানী ও বাংলাদেশ পিপলস পার্টির নেতারা। এ সময় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে গণফোরামের নেতৃত্ব দেয় অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আর বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন। ন্যাপ ভাসানীর 12 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম। এছাড়া মোহাম্মদ বাবুল সর্দার চাখারির নেতৃত্বে বাংলাদেশ পিপলস পার্টির 11 জন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে লিয়াজো কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে সংস্কার আনা হচ্ছে, এর জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। কোনো দল একা এই পরিবর্তন আনতে পারবে না। যারা দেশকে অস্থির করতে চাচ্ছে, আমাদের অর্থনীতিকে অস্থির করতে চাচ্ছে, আমাদের এখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে। বর্তমান সরকারের যেটা কাজ করছে, আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। আমরা সরকারের সাথে সহযোগিতা করছি। পেছনে কারা আছে, এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে, দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে। বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় কমেছে দাম, একই সাথে সরবরাহ বাড়ায় কমেছে কাঁচা মরিচের দামও। তবে সাম্প্রতিক যে বন্যায়, সেই বন্যায় নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সবকিছুই প্রায় আগের দামে রয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্ধ রয়েছে অনেক খামার, তাই সরবরাহ কমায় কিছুটা বেড়েছে ডিম ও মুরগির দাম। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। দেশের ইলিশ দেশের বাজারে দামের দিক থেকে সাধারণ মানুষের নাগালের বাইরে বহুদিন। মানুষের প্রত্যাশা দেশীয় এই মাছ হোক সহজলভ্য, জাতীয় মাছের স্বাদ সবসময় লেগে থাকুক আম জনতার মুখে। তবে সেই প্রত্যাশা এতদিন অপূরণী রয়ে গেছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় এ সপ্তাহে বেড়েছে ইলিশের সরবরাহ। অন্যান্য মাছের দাম অপরিবর্তিত থাকলেও দাম কমেছে ইলিশের। বড় সাইজের ইলিশ যেখানে গত সপ্তাহে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকায়। সামনে আরও কমার কথা বলছেন ব্যবসায়ীরা। 1.5 কেজিটা গত সপ্তাহে বেচে 2200-2400, আজকে বিক্রি করতেছে 1800 টাকা। এটা অনেক দাম কিছু কমছে, আরো সরবরাহ বাড়লে আরো কমবে। তবে ক্রেতারা বলছেন দাম আরও কম হওয়ার কথা। ঘাট থেকে খুচরা বাজার পর্যন্ত ইলিশের বাজার সঠিকভাবে তদারকিতেই হাতের নাগালে আসতে পারে। ঘাটে যে দামে ইলিশ পাচ্ছি আর আমরা বাজারে যা পাচ্ছি তার মধ্যে ফারাক আছে। সুতরাং এই ফারাকটা যতক্ষণ পর্যন্ত দূর না হবে ক্রেতার কাছে, ততক্ষণ পর্যন্ত সুলভ মূল্যে ইলিশ আসবে না। যোগানও ঠিক আছে, এক্সপোর্টও হচ্ছে না, তাহলে কোন জায়গায় জানি একটা মনে হয় মধ্যস্বত্বভোগীর একটা কিছু কারবার এখনো আছে। একই সাথে কমেছে কাঁচা মরিচের দামও। কয়েকদিন আগেও যে মরিচের দাম 200 টাকা কেজিতে বিক্রি হয়েছে, তা এখন 40 টাকা কমে হয়েছে 160 টাকা। কালকে আজকে 160 টাকা। আর দেশি মরিচ দাম ছিল, এখানে একটু দাম কমছে। আমদানি বেশি, দেশি মরিচের আমদানি বেশি হয়েছে, আগে আমদানি কম ছিল, দাম বেশি ছিল। এছাড়া কাঁচা বাজারে অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত দেখা গেলেও দাম প্রায় অপরিবর্তিত। আলু কেজি প্রতি 50 থেকে 55 টাকা, করলা 60 টাকা, বেগুন 50 থেকে 80 টাকা, পটল 50 টাকা ও টমেটো 120 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দেশি পেঁয়াজ 110 টাকা, পাকিস্তানি পেঁয়াজ 100 টাকা, আদা 240 টাকা আর রসুন বিক্রি হচ্ছে 220 টাকা দরে। অন্যদিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় অনেক খামার নষ্ট হওয়ায় উৎপাদন কমেছে মুরগি ও ডিমের। বাজারে সোনালী ও ব্রয়লার মুরগি কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে হয়েছে যথাক্রমে 250 থেকে 260 টাকা এবং 165 থেকে 170 টাকা। আর ডজন প্রতি 10 টাকা বেড়ে ডিমের দাম হয়েছে 155 থেকে 160 টাকা। বর্তমানে মালের উৎপাদন কম,
বেশি, দাম বেশি। আপনার পাইকারি বাজারে গেলেও সঠিক মাল আসতেছে না। যে খামারগুলো পানি উঠছে, ওই খামারগুলো মুরগি মনে হয় বেটারা দাম যা যার জন্য খালি করছে, তখন তো মনে হয় খামারগুলো খালি হয়ে গেছে। এখন আস্তে আস্তে মালটা উৎপাদন করে কুলে আসতে হবে। এখন যেগুলো মনে করেন আপনার ঢাকা সিটির ভিতরে নরসিংদীর ভিতরে আছে, ওই খামার চালু আছে, আর অন্যান্য জায়গায় সব খামার নষ্ট হয়ে গেছে। এছাড়া গরুর মাংস 730 থেকে 750 টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে, আর খাসির মাংস 1100 টাকায়। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শান্তবাজার আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। দেশের বাইরের প্রসঙ্গ, কামালা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। লাস ভেগাসে নির্বাচনী প্রচারণায় এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। জানান তিনি নির্বাচিত হলে ইলন মাস্ককে প্রধান করে তৈরি করবেন সরকারি দক্ষতা কমিশন। এদিকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নির্বাচন বিশ্লেষণ অ্যালান লিচম্যানের পূর্বাভাস, দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কামালা হ্যারিস। আর জানাবেন নাফি আরমান মনন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পরিবর্তন নির্ভর করে দেশটির প্রেসিডেন্টের ওপর। যদিও বিগত ৭৬ বছরে ১৪ প্রেসিডেন্ট পরিবর্তন হলেও ধ্রুবকের মতোই ছিল ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের সম্পর্ক। ইতিহাসে মাত্র ৩ জন মার্কিন প্রেসিডেন্ট তেল আবিবকে সহায়তা বন্ধের হুঁশিয়ারি দিলেও তা সীমাবদ্ধ ছিল শুধু পত্রিকার পাতায়। গাজার রাফায় স্থল অভিযান পরিচালনা করলে বন্ধ হয়ে যাবে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা। জো বাইডেনের এমন হুঁশিয়ারিরও পেরিয়ে গেছে ৪ মাস। ইতিহাসই বলে দিচ্ছে ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা বদলে যাবে এমন চিন্তাও অমূলক। তবে ডোনাল্ড ট্রাম্পের দাবি, নির্বাচনে কামালা হ্যারিস জয় পেলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। বিশ্বজুড়ে রক্তের বন্যা বইয়ে দেবে ইরান ও তার মিত্ররা। অন্যদিকে ক্ষমতায় এলে গাজার শরণার্থীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি মার্কিন মুলুক থেকে নির্মূল করা হবে ফিলিস্তিনপন্থীদের। সঙ্গে কাজ করবেন ইসরায়েলকে শ্রেষ্ঠত্বের তকমা ফিরিয়ে দিতে। If Kamala Harris wins, terrorist armies will wage an unceasing war to drive Jews out of the Holy Land. They have no idea what they're getting into. You're not going to have an Israel if she becomes president. Israel will no longer exist. লাস ভেগাসে ইসরায়েলের পাশাপাশি ইলন মাস্ককে নিয়েও বক্তব্য দিয়েছেন ট্রাম্প। জানান, নির্বাচিত হলে তৈরি করবেন সরকারি দক্ষতা কমিশন, যেখানে প্রধান হিসেবে নিয়োগ করা হবে মার্কিন ধনকুবেরকে। I will create a government efficiency commission tasked with conducting a complete financial and performance audit of the entire federal government and making recommendations for drastic reforms. We need to do it. Can't go on the way we are now. And Elon, because he's not very busy, has agreed to head that task force. তবে এত কিছুর পরেও প্রথম নারী হিসেবে কামালা হ্যারিসই বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মসনদে, এমনটাই দাবি দেশটির এক বিখ্যাত নির্বাচন বিষয়ক পূর্বাভাসদাতার। আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান লিচম্যান বলছেন, বিগত 10 প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের চাবিকাঠি হিসেবে কাজ করেছে 13টি বিষয়। বর্তমানে পররাষ্ট্র ও সামরিক নীতিসহ 8টি বিষয় কাজ করছে কামালার পক্ষে। My prediction, based on the keys to the White House system, which has been right for 40 years, is that we are going to have a precedent-breaking president, that Kamala Harris will become the first woman president of the United States. 10 সেপ্টেম্বর প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান শিবিরের 2 প্রার্থী। ফিলাডেলফিয়ায় বিতর্কটি আয়োজন করবে এবিসি নিউজ। You will not have a country. নাফি আরমান মনন, এখন বিশ্ব। দীর্ঘ সময় ইনজুরিতে থাকা জাতীয় দলের পেসার ইবাদত হোসেনের ভারত সফরে দলের সাথে থাকা অনেকটাই নিশ্চিত। তবে ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা নির্ভর করবে জাতীয় দলের ফিজিওর ওপর। জাতীয় দলে পেসারদের তীব্র প্রতিযোগিতাকে ইতিবাচকভাবেই দেখছেন ইবাদত হোসেন। আরিফুল ইসলাম সাহাব জানাবেন বিস্তারিত। 22 সালে নিউজিল্যান্ডের মাটিতে রূপকথার গল্প লিখে প্রথম টেস্ট জয়ের নায়ক ছিলেন ম্যাচসেরা ইবাদত হোসেন। পাকিস্তানের মাটিতে পেসারদের দাপটে যখন আরেকটি রূপকথা রচনা করল বাংলাদেশের পেসাররা, ইবাদত তখন দলের বাইরে।
গত বছর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান ইবাদত। 1 মাসের ব্যবধানে হয় অস্ত্রোপচার। তারপর একে একে জাতীয় দলের এই পেসার মিস করেছেন ওডিআই বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপ, থাকতে পারেননি পাকিস্তান সিরিজেও। তবে দীর্ঘ অপেক্ষার পর এবার যেন ইবাদতের ফেরার পালা। এ মাসেই ভারত সফরে দলের সাথে থাকবেন তিনি। কোচিং স্টাফের নিবিড় পর্যবেক্ষণে সিদ্ধান্ত হবে ইবাদত ভারত সিরিজেই ফিরতে পারবেন নাকি অপেক্ষার পালা আরও দীর্ঘ হবে। ফিজিও এবং ট্রেনার, ফাস্ট বোলিং কোচ ওনারা যে প্রোগ্রাম দিয়েছে ওই প্রোগ্রামই ফলো করতেছি। বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো, এই জিনিসটার জন্য হয়তো আমাকে নিয়ে যাবে ইন্ডিয়াতে। তো ওখানে যাওয়ার পর আমার ফিটনেসের ব্যাপারটা ওনারা মেজারমেন্ট করবে যে কতটুকু ফিট এনাফ আমি। যদি এরকম মনে হয় দেন ওনারা হয়তো বা ডিসিশন নিবে ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়ে দেশে পেসারদের জাগরণ ও উত্থান নিয়ে দারুণ উচ্ছ্বসিত ইবাদত হোসেন। স্পিনিং উইকেট বা পেস উইকেট যেটাই হোক না কেন, ইবাদতের আত্মবিশ্বাস বাংলাদেশ এখন বিশ্বের যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য রাখে। স্পিন ডমিনেটিং টিম ছিলাম আমরা আগে। আমাদের কাছে আসলে সবাই মনে করতো যে বাংলাদেশে গেলেই তো ওরা ফ্ল্যাট ট্র্যাক এবং স্পিনিং ট্র্যাক দিবে, স্কোয়ার টার্ন করবে। উই হ্যাভ ম্যান 152 অ্যাট দিস মোমেন্ট। সো এখন আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট যে পরিমাণে এখন ইমপ্রুভ করছে আলহামদুলিল্লাহ। এখন যে কেউ আমরা যে ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যাই, সবাই অ্যাটলিস্ট উইকেটটা বানাইতে গেলে একটু চিন্তা করবে। ইবাদত ইনজুরিতে পড়ার পর শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানারা নিজেদের সামর্থ্যের জানান দিয়ে জাতীয় দলে জায়গা অনেকটাই পাকাপোক্ত করে ফেলেছেন। এছাড়াও আগে থেকেই আছেন তাসকিন, মুস্তাফিজ, খালেদ আহমেদরা। অবধারিতভাবেই তাই স্কোয়াডে বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা। চ্যালেঞ্জ হবে তবু এই ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতার মাঝেই প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাবার অনুপ্রেরণা খোঁজেন ইবাদত। অনেক হেলদি একটা কম্পিটিশন মনে হয়। আমি চাইও যে আমাদের এইরকম ফাস্ট বোলার আরও 7টা থাকবে। সো মানে তখন কি হবে, আমার নিজের তাগিদ থাকবে যে আমি আরও ভালো করতে হবে। সেরা ছন্দে থেকেও ইনজুরি ধাক্কায় আড়ালে চলে গিয়েছিলেন, তবে হারিয়ে যাবার পাত্র নন তিনি। ইবাদতের কথাতেই মিলল সেই আত্মবিশ্বাস। ইবাদত ফিরবেন কারণ দেশের হয়ে এখনও যে অনেক গল্প লেখা বাকি তার। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছে সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।